তাহলে লিটারারি ক্রিটিসিজমের আজকের আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। কালচার, সংস্কৃতি, ইম্পেরিয়ালিজম হচ্ছে সাম্রাজ্যবাদ। আর এর লেখক হচ্ছেন এডওয়ার্ড সাইড। এটা কিন্তু সেইড না, এটা সাইড। রাইট ডাউন অ্যাবাউট এডওয়ার্ড সাইড। সাইডের সম্পর্কে অবশ্যই কিছু জেনে নিতে হবে, কারণ এই সাইড সম্পর্কে অনেক কোশ্চেন আসে। এবং তিনি যে এক ধরনের বেস্ট ক্রিটিক ছিলেন এটা প্রমাণ করতে গেলে অবশ্যই লেখক সম্পর্কে জেনে থাকতে হবে, মানে তথ্য জেনে রাখতে হবে। হি ওয়াজ born ইন জেরুজালেম দেন প্যালেস্টাইন। তিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেন, যেটা প্যালেস্টাইন নামে চিনত, বা যেটার নাম ছিল পূর্বে প্যালেস্টাইন। ইন এ ফ্যামিলি অফ সাকসেসফুল বিজনেসম্যান। আর তার জন্ম হয়েছিল একজন সফল ব্যবসায়িক পরিবারে। ফর দ্য ইনভেশন অফ ইসরায়েল দ্য ফ্যামিলি লিভড ইন থ্রি ডিফারেন্ট প্লেসেস। ইসরায়েলের যে আগ্রাসী ভাব ছিল, বা জেরুজালেমকে তারা কব্জা করে নিয়েছিল, এই কারণেই এই পরিবারটি বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়েছে, বা এই পরিবারটি বিভিন্ন জায়গায় বসবাস করেছে। জেরুজালেম, কায়রো, লেবানস হিল এরিয়া। আর সেই বিভিন্ন জায়গাগুলো ছিল হচ্ছে জেরুজালেম, কায়রো, লেবানস হিল এরিয়া। For the movement of the family side received education from different prestigious schools ruled by British teachers. আর এই যে ইসরায়েলিরা যে আগ্রাসী মনোভাব নিয়ে জেরুজালেমকে দখল করে নিয়েছিল এবং সবসময় সেখানে অশান্তি লেগেছিল, এই কারণে এই পরিবারটি বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেছে। হয়তো কখনো জেরুজালেম, আবার কখনো মিশরে গিয়ে কায়রোতে, অথবা কখনো লেবানস হিল এরিয়া। আর এর কারণে এই পরিবারটি বিভিন্ন জায়গায় শিফট হয়েছে। আর এ কারণেই সাইদ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেগুলো ছিল খুবই প্রেস্টিজিয়াস স্কুল, সেগুলো থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আর ওই প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ব্রিটিশ টিচারদের দ্বারা পরিচালিত হতো। আফটার কমপ্লিটিং হিজ স্কুলিং ইন কায়রো হি শিফটেড টু আমেরিকা ফর হায়ার এডুকেশন। কায়রো থেকে স্কুলিং কমপ্লিট করার পরে, স্কুল শিক্ষা কমপ্লিট করার পরে তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় শিফট করেছিলেন। ইন 1948 ইসরায়েল established their settlement in Palestine. 1948 সালে ইসরায়েলরা ফিলিস্তিনে একটি সেটেলমেন্ট করেছিল, অর্থাৎ একটি সন্ধি করেছিল। দে পাসড এ ল নেমড অ্যাবসেন্টি প্রপার্টি ল। আর এই সন্ধির মাধ্যমে তারা একটি আইন জারি করেছিল, যে আইনটির নাম ছিল অ্যাবসেন্টি প্রপার্টি ল। অনুপস্থিতি থাকার কারণে মালিকেরা সম্পত্তির অধিকার হারাবে, সেটা যেই হোক। ফর দ্যাট ল সাইদস ফ্যামিলি ওয়াজ নট অ্যালাউড টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড ফরএভার। আর এই আইন পাশ হওয়ার পর থেকে, বা প্রয়োগ হওয়ার পর থেকে, সাইদের পরিবার কখনোই তাদের নিজেদের হোমল্যান্ডে ফিরতে পারেনি। দে স্টেইড ইন ইজিপ্ট অ্যাজ এ রিফিউজি। তারা ইজিপ্ট, যেটা বর্তমানে মিশর, সেখানে তারা রিফিউজি হিসেবে থেকেছে। He developed multiculturalism for his frequent shifting in Arab and English territories. তার এই লাগাতার শিফটিং করার কারণে, বিশেষ করে আরব থেকে ইংলিশ অঞ্চলগুলোতে, তিনি বহু সংস্কৃতিবাদ শিখেছিলেন বা অর্জন করেছিলেন। This idea helped him to write the famous book Orientalism and Culture and Imperialism. আর এই কারণেই তিনি এই যে বিভিন্ন দেশে শিফট করার কারণে মাল্টিকালচারালিজম অর্জন করেছিলেন, অর্থাৎ বহু সংস্কৃতির যে জ্ঞান অর্জন করেছিলেন, এতে প্রভাবিত হয়ে তিনি এই বিখ্যাত বইগুলো লিখেছিলেন। সেগুলো হচ্ছে ওরিয়েন্টালিজম এবং কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। তাহলে এমনও কোশ্চেন আসতে পারে যে আমরা এই বইটি পড়তেছি, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই বইটির ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ লেখার পেছনের কারণ কি। In 1991, he was appointed as a member of parliament in the Palestine Council and became very close to Yasser Arafat. 1991 সালে তিনি প্যালেস্টাইনের কাউন্সিল ছিলেন, সেখানকার পার্লামেন্টের মেম্বার হিসেবে অ্যাপয়েন্টেড হন।
আর এর কারণে তিনি ইয়াসির আরাফাত, তৎকালীন যেই প্যালেস্টাইনের সরকার প্রধান ছিলেন, তার খুবই ক্লোজ হয়ে যান, নিকট অবস্থান করে। Politically, he was crucial to the Western civilization for his debate on Israel on the issue of the Middle East. আর রাজনৈতিকভাবে তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে ওঠেন, বিশেষ করে এই ইসরায়েলকে কেন্দ্র করে তার যে বিতর্ক ছিল, মন্তব্য বিতর্ক ছিল, এগুলোর কারণে মিডিল ইস্ট অঞ্চলগুলোতে তিনি খুবই একজন ক্রুশিয়াল ব্যক্তিত্ব হয়েছিলেন। Gradually, he became the bitter critic of Yasser Arafat for his no action on Israel settlement. এরপরে তিনি এই ইয়াসির আরাফাতের একজন খুবই সমালোচক হয়ে উঠেছিলেন, যখন ইয়াসির আরাফাত এই ইসরায়েলরা যে সেটেলমেন্ট করেছিল এতে কোনো অ্যাকশন নিয়েছিল না। অর্থাৎ পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েলরা বসতি স্থাপন করতেছিল, জেরুজালেম দখল করে নিচ্ছিল স্থায়ী বাসিন্দাদেরকে উঠিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে। তো এমন পরিস্থিতিতে ইয়াসির আরাফাত যখন কোনো অ্যাকশন নিচ্ছিল না, তখন এই এডওয়ার্ড সাইদ বাধ্য হয়ে ইয়াসির আরাফাতের সমালোচনা করে শুরু করেছিলেন। দেয়ার ওয়াজ এ পিস ট্রিটি ইন 1993 বিটুইন ইসরায়েল অ্যান্ড পিএলও। 1993 সালে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এই সংস্থাটির মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল। Said left Yasser Arafat forever and was involved in a writing career. এই চুক্তির পরে সাইদ ইয়াসির আরাফাতকে ত্যাগ করে চলে যায়। অর্থাৎ সেখানে দেখলো যে তার মতো করে সবকিছু হচ্ছে না, সবকিছু অন্যায় হচ্ছে, এটা সে সহ্য করতে না পেরে সে ইয়াসির আরাফাতকে ছেড়ে নিজের ক্যারিয়ার লেখার জগতে শুরু করেন। অল বুকস অফ সাইদ ওয়ার সিজড হুইচ ওয়ার রিটেন অ্যাবাউট ইয়াসির আরাফাত। এরপরে যে সমস্ত বইগুলো ইয়াসির আরাফাতকে কেন্দ্র করে লিখেছিলেন সেই বইগুলো সিজ করে নেওয়া হয়েছিল। Throughout his career, he faced much criticism and personal attacks from different groups. তার পুরো জীবদ্দশায় তিনি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এছাড়াও তিনি ব্যক্তিগত আক্রমণেরও শিকার হয়েছিলেন। Even after the death of his father, the family was not allowed to buy a piece of land in Palestine for the burial of his father. এমনকি তার পিতার মৃত্যুর পরে তার পিতাকে সমাহিত করার জন্য ফিলিস্তিনে এক টুকরো জমিও ব্যবস্থা করতে পারেননি। The tragic accident of his life was throwing a stone at the Israel border. আর তার জীবনের সবচেয়ে ট্র্যাজিক একটি মুহূর্ত ছিল বা ঘটনা ছিল, তিনি যখন ইসরায়েল বর্ডারে একটি পাথর নিক্ষেপ করেছিল। আর এইটাকে কেন্দ্র করে পশ্চিমারা এমন গুজব রটিয়েছিল যে সে ওই পাথরটি মূলত ইসরায়েলি সৈন্যকে আঘাত করার জন্য নিক্ষেপ করেছিল। তখন এইটা নিয়ে পুরো বিশ্বব্যাপী একটা সমালোচনার ঝড় বয়ে গেছিল যে তার মতো একজন ব্যক্তিত্ব, একজন সমালোচক, সাহিত্যিক কিভাবে এই কাজটি করতে পারলেন। আর তিনি হয়তো এই পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে মানে অনেক কিছু সমালোচনা পশ্চিমারা যেভাবে বাড়িয়ে চড়িয়ে দেখায় আর কি। মূলত তার উদ্দেশ্য ছিল যে ওই বর্ডারের কাঁটাতারের কাছে তারা কোনো উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, আর সেখানে একটি পাথর নিক্ষেপ করেছিল এইটা ভেবে যে পাথর যদি ঠিক মতো ওপারে পার হয়ে যায় তাহলে আমরা হয়তো পার হইতে পারবো বর্ডারটা। এটাতে অনেক আর্টিকেল আছে, গুগল করে দেখে নিতে পারেন। He was fired from his job in Colombia and many invitations from different universities were cancelled. আর এই পাথর নিক্ষেপ করাকে কেন্দ্র করে তিনি যে কলম্বিয়াতে জব করতেন সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তাকে যে ইনভাইট করা হয়েছিল লেকচার দেওয়ার জন্য, সেই সকল ইনভাইটেশন গুলো ক্যান্সেল করা হয়েছিল। লেটার অন সাইদ কন্ডেমড ইরানিয়ান লিডার আয়াতুল্লাহ খামেনি। এরপরে সাইদ এই ইরানিয়ান যে নেতা ছিল আয়াতুল্লাহ খামেনিকে দোষারোপ করেছিলেন তার সমালোচনার মাধ্যমে। আজ আয়াতুল্লাহ খামেনি ডিক্লার্ড দ্য অ্যাসাসিনেশন অফ সালমান রুশদি ফর হিজ বুক সাতানিক ভার্সেস, which influenced him to go against the leader. মূলত এই সাইদের মতে আয়াতুল্লাহ খামেনি
সালমান রুশদি নামক একজন লেখককে হত্যার আদেশ দিয়েছিলেন, কারণ এই সালমান রুশদি একটি বই লিখেছিলেন, শতানিক ভার্সেস। আর এইটা থেকে অনুপ্রাণিত হয়ে, অর্থাৎ সাইদ যখন দেখলেন যে আয়াতুল্লাহ খামেনি একজন লিডার হয়ে একজন লেখককে হত্যার আদেশ দিয়েছেন, এইটা তাকে প্রভাবিত করেছিল, আর এর কারণে সাইদ ও আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে চলে গিয়েছিল। In 1998, Said was affected by leukemia. 1998 সালে এই লিউকেমিয়া নামক একটি রোগে সাইদ আক্রান্ত হয়। In 2003, he died in a hospital in New York City at the age of 67. আর পরিশেষে গিয়ে 2003 সালে 67 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির একটি হসপিটালে মৃত্যুবরণ করেন। He was acknowledged by the world as the most intellectual thinker. পুরো বিশ্বব্যাপী তাকে এই স্বীকৃতি দেওয়া হয়, বা তার এই পরিচিত ছিল একজন ইন্টেলেকচুয়াল থিঙ্কার হিসেবে। Said discussed two dominant themes in the book, Introduction to Culture and Imperialism. এই যে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই বইটিতে দুইটি বিষয়ে আলোচনা করেছেন। The first discussed topic is the general pattern of imperial culture worldwide. প্রথম আলোচিত বিষয় হলো বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী সংস্কৃতির সাধারণ প্যাটার্ন। And the second one is the historical experience of resistance against the empire. এবং দ্বিতীয় আলোচ্য বিষয়টি হলো সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের ঐতিহাসিক অভিজ্ঞতা। তাহলে এটা অবশ্যই জেনে নিতে হবে যে এই বইটির আলোচ্য বিষয়গুলো কি কি। The writer aims to focus on the role of culture in keeping imperialism intact. লেখক অর্থাৎ এডওয়ার্ড সাইদ সাম্রাজ্যবাদকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকার উপর আলোকপাত করেছেন। So culture imperialism is spread out and also preserved. আর যেটা সংস্কৃতির মাধ্যমে সাম্রাজ্যবাদ ছড়িয়ে পড়ে এবং সংরক্ষণও করা হয়। What type of book is Culture and Imperialism? Culture and Imperialism এই বইটি কি ধরনের বই? It was the last major work of criticism produced by Edward Said after his famous book Orientalism. এটা ছিল এডওয়ার্ড সাইদের একদম শেষের মেজর ক্রিটিসিজম ওয়ার্ক, যেটা এডওয়ার্ড সাইদ প্রডিউস করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ ওরিয়েন্টালিজম প্রকাশ হওয়ার পর। আর এইটা মূলত লেখা হয়েছিল অ্যাবাউট দ্য মিডল ইস্ট সম্পর্কে, মধ্যপ্রাচ্য সম্পর্কে এই বইটি লেখা হয়েছিল। হোয়াট ইজ কালচার? আমরা যে বইয়ের নামটি পড়তেছি, ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই কালচার কি? কালচার শর্ট কোশ্চিন আসে, এবং ব্রড কোশ্চিনেও এই কালচারের ডেফিনেশনটা অবশ্যই যুক্ত করতে হয়। কালচার ইজ দ্য অ্যাকিউমুলেশন অফ হিউম্যান বিহেভিয়ার ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। সংস্কৃতি হলো অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের আচরণ, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইটস ফেনোমেনা ইনক্লুডিং ইন কালচার। এছাড়াও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক সহ বিভিন্ন ঘটনাকে ইনক্লুড করা হয়, আর এটি হচ্ছে কালচার। এখানে কয়েকটি ভোকাবুলারি দেওয়া আছে, সেগুলো আমাদের সামনে লাগবে, যেমন হায়ারার্কি, পদবিন্যাস, কনভিক্ট, দাগি আসামি, ফিউজিটিভ, এটাও পলাতক আসামি, সোয়াম্পি, কাদা জলাময় এলাকা। রাইট ডাউন দ্য মিনিং অফ কালচার। এখানে যদি বলা হয় ব্রড কোশ্চিনে যে কালচারের মিনিং কি, তাহলে আমাদের যে কালচারের ডেফিনেশনটা করলাম এর আগে, ওইটাও যুক্ত করে দিতে হবে। আর এই কোশ্চেনের আমরা অ্যান্সার এইভাবে করব, অবশ্যই কালচারের ডেফিনেশনটা দিয়ে দিব, এরপরে এডওয়ার্ড সাইদের মতে কালচারের যে মিনিং সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। এডওয়ার্ড সাইদ প্রেজেন্টেড কালচার ইন টু ডিফারেন্ট অ্যাসপেক্ট। এডওয়ার্ড সাইদ কালচারকে উপস্থাপন করেছেন দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। দ্য ওয়ার্ড কালচার হ্যাজ টু ইন্টারপ্রিটেশন। কালচারের দুটি ব্যাখ্যা রয়েছে। The first interpretation is that culture is the aesthetic production of a community which gives us pleasure. এই কালচার বা সংস্কৃতি শব্দের যে প্রথম ব্যাখ্যা, তা হলো কালচার হলো একটি সম্প্রদায়ের নান্দনিক উৎপাদন যা আমাদেরকে আনন্দ দেয়।
It includes all the practices of arts, communication, sociology, and literary history. এটি শিল্প, যোগাযোগ, সমাজবিজ্ঞান এবং সাহিত্য, ইতিহাসের সমস্ত যে অনুশীলন, চর্চা সেগুলো যুক্ত করে। The second interpretation of culture is more aggressive than the first one. আর কালচারের যে সেকেন্ড বা দ্বিতীয় ব্যাখ্যা রয়েছে সেটি প্রথমটির চেয়ে খুব বেশি অ্যাগ্রেসিভ। When a developed country invades a particular country, যখন কোনো উন্নত দেশ নির্দিষ্ট দেশগুলোকে ইনভেড করে, আক্রমণ করে বা কব্জা করে নেয়, and rules it for a long time, এবং দীর্ঘ দিনের জন্য সেখানে রাজত্ব করে, and unconsciously the dominant country starts to follow the culture of that imperialist, এবং আনকনসিয়াসলি ভাবে শোষিত দেশগুলো বা নিপীড়িত দেশগুলো এই যে ইম্পেরিয়ালিস্ট কান্ট্রির কালচার অনুসরণ করতে থাকে। ইন দিস ওয়ে দেয়ার ওয়াজ এ ডিভিশন বিটুইন আস অ্যান্ড দেম, আর এই পদ্ধতিতে সেখানে কি হয়, একটি পার্থক্য গড়ে ওঠে, বিভেদ তৈরি হয় আস এবং দেমের মধ্যে, হুইচ মিনস কলোনাইজার অ্যান্ড কলোনাইজড, যার অর্থ হচ্ছে কলোনাইজার এবং কলোনাইজড, সাম্রাজ্যবাদী যারা কলোনি স্থাপন করে মানুষকে শোষণ করে, আর যারা অন্যদের কলোনি হয়ে নিপীড়িত হয়। তাহলে এই কথাটা ক্লিয়ার করে দিই। ধরে নেন বেলজিয়াম ট্রেডিং কোম্পানি তারা আফ্রিকান দেশ কঙ্গোতে গিয়ে নিজেদের কলোনি স্থাপন করে। এখন কঙ্গোর লোকেরা যেভাবেই হোক, তারা সচেতন বা অসচেতন যেভাবেই হোক, তারা এই বেলজিয়ান লোকেদের যে লাইফস্টাইল সেগুলো তারা ফলো করতে থাকে। তারা কেমন পোশাক পরে, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে খায়, তারা কোন ভাষা ইউজ করে, এগুলো কঙ্গের লোকেরা অনুসরণ করে। এটাই মূলত হচ্ছে এই কালচারের দ্বিতীয় ইন্টারপ্রিটেশন, যেমনটি আমরা করে থাকি। আমাদের প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা রেস্টুরেন্টে গেলে কি খাই? হটডগ, বার্গার, এগুলো আর কি। এরপরে হোয়াট ইজ কালচারাল ইম্পেরিয়ালিজম? কালচারাল ইম্পেরিয়ালিজম বলতে আমরা কি বুঝি? কালচারের ডেফিনেশন দেওয়া আছে। কালচার ইজ দ্য অ্যাসথেটিক ফর্ম অফ এ সোসাইটি that flourishes by the convention, tradition and manners of society people. সংস্কৃতি হলো একটি সমাজের নান্দনিক রূপ, যা সমাজের লোকেদের রীতি ঐতিহ্য এবং আচার ব্যবহার দ্বারা বিকাশ লাভ করে। Imperialism is the political term that means the domination of a powerful country over a weak country. আর ইম্পেরিয়ালিজম হচ্ছে একটি পলিটিক্যাল টার্ম যার অর্থ হচ্ছে কোন একটি শক্তিশালী দেশের শাসন করা বা নির্যাতন করা একটি দুর্বল কান্ট্রির লোকেদের উপর। The relationship between culture and imperialism has a vast background. কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যে যে রিলেশনশিপ, এটার অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। After spreading imperialism all over the world, the term cultural imperialism emerged. যখন এই যে সাম্রাজ্যবাদটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, তখন এই কালচারাল ইম্পেরিয়ালিজম এই টার্মটির উৎপত্তি ঘটেছিল। When England was the imperialistic power all over the world, যখন পুরো বিশ্বব্যাপী ইংরেজরা বা ইংল্যান্ডরা ইম্পেরিয়ালিস্টিক পাওয়ারে ছিল, the subordinate countries tried to follow their way of speaking, dressing up, manners, etc. তখন যে সাবঅর্ডিনেট কান্ট্রিগুলো ছিল, তারা এই ইংরেজদের যে স্পিকিং স্টাইল, ড্রেসিং অথবা তাদের যে আচার আচরণ, সেইটাকে তারা ফলো করতে শুরু করেছিল। দিস টেন্ডেন্সি ইজ কল্ড কালচারাল ইম্পেরিয়ালিজম। আর এই যে টেন্ডেন্সি, ধারাবাহিকতা অনুসরণ করার, ডমিনেন্ট কান্ট্রি ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রিগুলোকে অনুসরণ করার যে একটা ধারাবাহিকতা ছিল, এইটাই হচ্ছে মূলত কালচারাল ইম্পেরিয়ালিজম। The introduction of one culture to another culture makes it rich and diverse. এক কালচারের সাথে অন্য কালচারের যে একটা ইন্ট্রোডাকশন, এক কালচারের সাথে অন্য একটা কালচারের ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া, প্রচলন করিয়ে দেওয়া, সূচনা করিয়ে দেওয়া, এইটার মাধ্যমে যে কালচারাল যে ডাইভার্সিটি, বৈষম্যতা, এইটা আরো উন্নত হয়। And this type of culture is called hybrid culture. আর এই টাইপ কালচারকে হাইব্রিড কালচার বলা হয়। অর্থাৎ এক কালচারের সাথে অন্য কালচারের যে
পরিচয় করিয়ে একে অপরকে অনুসরণ করে এর মাধ্যমে যে কালচার সৃষ্টি হয় ওটা হচ্ছে হাইব্রিড কালচার। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন হিন্ডার্স দ্য ওয়ে অফ ইম্পেরিয়ালিজম। পুরো বিশ্বব্যাপী যখন গ্লোবালাইজেশন হলো, এটার মাধ্যমে এই যে ইম্পেরিয়ালিজম, এইটার যে প্রভাব সেটা ধীরে ধীরে কমতে শুরু করলো। At present, there is no physical appearance of imperialism. বর্তমানে ইম্পেরিয়ালিজমের বাহ্যিক প্রচলন দেখাই যায় না, বাট ইম্পেরিয়ালিজম এক্সিস্ট এভরিওয়্যার ভার্চুয়ালি। কিন্তু ভার্চুয়ালি ইম্পেরিয়ালিজমটা পুরো বিশ্বব্যাপী এখনো বিদ্যমান। আমেরিকা ইজ দ্য বিগেস্ট পাওয়ারফুল কান্ট্রি দ্যাট হ্যাজ স্প্রেড ইটস ভার্চুয়াল ইম্পেরিয়ালিজম ইন এভরি কান্ট্রি। আমেরিকা অবশ্যই একটি বিশ্বব্যাপী উন্নত এবং আহ যেটা এখনো পুরো বিশ্বব্যাপী ভার্চুয়ালি তাদের ইম্পেরিয়ালিজম অব্যাহত রেখেছে। ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম, ফ্যাশন ইম্পেরিয়ালিজম, ফুড ইম্পেরিয়ালিজম, ওয়ে অফ স্পিকিং ইম্পেরিয়ালিজম, ইটস স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ভাষার যে ইম্পেরিয়ালিজম, ফ্যাশন, এছাড়াও ওয়ে অফ স্পিকিং, ম্যানার্স, এই ইম্পেরিয়ালিজমটা এখনো পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। অর্থাৎ আমরা তাদেরকে ফলো করি যে কোনো ব্যাপারে, হোক সিনেমা দেখার ব্যাপারে, গান শোনার ব্যাপারে, পোশাক আশাক পরার ব্যাপারে, খাবারের ব্যাপারে। আর ভাষা, ইংরেজি ভাষা, এটা তো আমরা পাগল হয়েই আছি। ইংরেজি না জানা মানে সে হচ্ছে অশিক্ষিত। হোয়াই ডিড দ্য ব্রিটিশ ইনভেড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? ব্রিটিশরা কেন ইন্ডিয়ান উপমহাদেশের দেশগুলোকে ইনভেড করেছিল, অর্থাৎ দখল করে নিয়েছিল বা আয়ত্ত করে নিয়েছিল? অ্যাকর্ডিং টু ব্রিটিশ অথরিটি, দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া অন এ সিভিলাইজিং মিশন। ব্রিটিশ অথরিটিদের মতে ইংলিশরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল একটি মিশন নিয়ে, সেটা হচ্ছে সিভিলাইজিং মিশন। ওই যে যেমনটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানি কঙ্গোতে গিয়েছিল তাদেরকে সভ্য করে গড়ে তোলার মিশন নিয়ে, ঠিক তেমনি ভাবে এই ব্রিটিশরাও ইন্ডিয়ান উপমহাদেশে এসেছিল তাদের একটি মিশন নিয়ে, যেখানে এসে তাদের সংস্কৃতি ছড়িয়ে দিবে, মানুষকে সভ্য করে গড়ে তুলবে। দে রুল দ্য কান্ট্রি ফর 200 years, নট অনলি ফর বিজনেস পারপাসেস। তারা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তারা রাজত্ব করেছে, শাসন করেছে 200 বছরের জন্য, শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্য নিয়ে নয়, বাট অলসো টু হেল্প বিল্ড আপ এ কালচার। বরঞ্চ তাদের এটা উদ্দেশ্য ছিল যে এখানে এসে তাদের একটি কালচার বিল্ড আপ করবে। আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চিন আমাদের, হোয়াট ইজ ডিকলোনাইজেশন? ডিকলোনাইজেশন কি? ডিকলোনাইজেশন ইজ দ্য অপোজিট অফ কলোনাইজেশন। কলোনাইজেশনের অপোজিট হচ্ছে ডিকলোনাইজেশন। অর্থাৎ কোন দেশ অন্য দেশকে গিয়ে কব্জা করলো, সেখানে কলোনি স্থাপন করলো, সেখানে নিজেদের রুলস রেগুলেশন চাপিয়ে দিল, সেইটা না, বরঞ্চ এমন দেশ বা এমন সমাজ যেখানে মানুষ কি করে, নিজেদের স্বাধীনতা উপভোগ করে, এটাই হচ্ছে ডিকলোনাইজেশন। When the people of a colonized country try to enjoy their liberty and freedom, the process is called decolonization. যখন কলোনি কান্ট্রি, কলোনির লোকেরা নিজেদের স্বাধীনতা এবং ফ্রিডম এগুলো কি করতে থাকে, উপভোগ করতে থাকে, এই পদ্ধতিকে বলা হয় ডিকলোনাইজেশন। আর একটি কোশ্চিন আছে, আমরা সংক্ষেপে শেষ করবো, টাইম শেষের দিকে 5 মিনিট আছে। কনসিডার এডওয়ার্ড সাইড অ্যান্ড কনরাড অ্যাজ ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট। এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট, যে এডওয়ার্ড সাইড ইম্পেরিয়ালিস্টিক পাওয়ারের বিরুদ্ধে লেখালেখি করেছেন। তো তিনি যে একজন অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদের একজন বিরুদ্ধে, অ্যান্টি মানেই তো হচ্ছে বিপরীত বা বিরুদ্ধে কিছু বোঝায়। তো এই যে এডওয়ার্ড সাইড যে একজন অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, এটা প্রমাণ করতে হবে। এর পাশাপাশি জোসেফ কনরাড, যিনি হার্ট অফ ডার্কনেস লিখেছেন, তাকেও একজন অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট প্রমাণ করতে হবে তার লেখার উপর ভিত্তি করে। তাহলে আমরা এখন প্রমাণ করি, দেখেন। সাইড ডিসলাইক দ্য ইনভেশন অফ ইসরায়েল ইন প্যালেস্টাইন। ফিলিস্তিনে ইসরায়েলদের যে আগ্রাসন, সেইটা এডওয়ার্ড সাইড পছন্দ করতেন না। দিস অ্যাটিটিউড ইজ কল্ড অ্যান্টি ইম্পেরিয়ালিজম। আর এই যে অ্যাটিটিউড, এটাকে অ্যান্টি ইম্পেরিয়ালিজম বলা। অন দ্য আদার হ্যান্ড, সাইড সেটেল ইন ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড দে ওয়ার দ্য সাপোর্টার অফ ইসরায়েল। অপর পক্ষে, অর্থাৎ সাইড ইসরায়েলের আগ্রাসন অপছন্দ করে, এর পাশাপাশি সে আবার ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে নিজে সেটেল হয়েছিল, আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোই
ইসরায়েলকে সহায়তা করত ফিলিস্তিনে আগ্রাসন চালানোর জন্য। ইন দ্যাট সেন্স হি ওয়াজ ইম্পেরিয়ালিস্ট। আর এই দৃষ্টিকোণে বা এই যুক্তিতর্কে এটা প্রমাণ হয় যে এডওয়ার্ড সেন নিজেও একজন ইম্পেরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদ। কারণ সে কি করে, ইসরায়েলকে পছন্দ করে না, অথচ ইসরায়েলকে যারা হেল্প করে তাদের দেশে গিয়ে নিজে সেটেল হয়েছে। হার্ট অফ ডার্কনেস ইজ এ স্টোরি অফ ইম্পেরিয়ালিজম। অপরপক্ষে হার্ট অফ ডার্কনেসও একটি ইম্পেরিয়ালিজমের গল্প। হেয়ার মার্লো ইজ কনরাডস স্পোকম্যান। এখানে মার্লো হচ্ছে জোসেফ কনরাডের স্পোকসম্যান। মার্লো ডিসলাইকস দ্য ইম্পেরিয়ালিস্টিক রুলস অফ বেলজিয়ান ইন কঙ্গো। মার্লো বেলজিয়ামদের যে ইম্পেরিয়ালিস্টিক রুলস ছিল এটা অপছন্দ করত। হি হ্যাজ এ সফট কর্নার ফর অপ্রেসড আফ্রিকান পিপল। আর মার্লোর অন্তরে আফ্রিকান নিপীড়িত লোকেদের জন্য একটি সফট কর্নার ছিল, সহানুভূতি ছিল। দিস ইজ অ্যান অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড। আর এইটা হচ্ছে একটি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড, অর্থাৎ সে এমনটা বুঝাইতেছে যে সেই ইম্পেরিয়ালিস্ট সাম্রাজ্যবাদ পছন্দ করে না, এটার বিরুদ্ধে। অন দ্য আদার হ্যান্ড মার্লো টেক্স দ্য জব অফ অ্যান ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড বিকামস পার্ট অফ ইট। অপর পক্ষে মার্লো নিজেই একজন ইম্পেরিয়ালিস্ট দেশের মালিকের কি জাহাজের জব নিয়েছে, মালিকের জব নিয়েছে, এবং সে এভাবে নিজেও এই ইম্পেরিয়ালিস্টের একটি পার্ট হয়ে গিয়েছে। দিস ইজ অ্যান ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড। আর এটা হচ্ছে একটি ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড, অর্থাৎ সে নিজে আফ্রিকান লোকেদের জন্য সহানুভূতি দেখায়, আবার যারা এই আফ্রিকায় গিয়ে নির্যাতন করতেছে তাদের হয়ে সে চাকরি করে। তাহলে এক দৃষ্টিকোণ থেকে সে হচ্ছে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, আর অপর দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় সে নিজেই একজন ইম্পেরিয়ালিস্ট।